এর আগে আমরা অধ্যায় 12 শেষ করছিলাম। আজকে আমরা অধ্যায় 13 শুরু করব। তো অধ্যায় 13 দুইটা অধ্যায় আছে, 13.1 এবং 13.2। তোমাদের সিলেবাসে 13.1 এই অধ্যায়টা আছে এবং তোমাদের স্কুলের অনলাইন ক্লাসেও 13.1 অধ্যায়টা শুরু করছে, যার কারণে আমরা এখানেও 13.1 অধ্যায়টা শুরু করলাম। এবং এই অধ্যায়টা খুবই সহজ একটা অধ্যায় এবং এখানে এই দুইটা অধ্যায় করলে তুমি একটা সৃজনশীল তোমার বোর্ড পরীক্ষায় শিওর কমন পাবা এবং এই অধ্যায় থেকে অঙ্কটা করা খুবই সহজ। তা আসলে আমরা অধ্যায়টা শুরু করি। তো তোমরা প্রথমে প্রতিদিনের মতো ভিডিওটা স্টপ করে আগে তোমরা এই পর্যন্ত একটু লিখে নাও, এই পর্যন্ত একটু লিখে নাও। ভাই এই জিনিসটা একটু বুঝিয়ে দিই, এখান থেকে এই পর্যন্ত একটু লিখে নাও। তো খেয়াল করো, এবার তোমরা এখানে আমরা বলতেছি অনুক্রম। এখন অনুক্রম জিনিসটা কি আমরা একটা এক্সাম্পলের সাহায্যে বুঝাই। মনে করো ভাই এখানে কিছু সংখ্যা লিখলাম 1 2 3 4 5 ডট ডট ডট, তারপরে নিচে আরেকটা সংখ্যা লিখলাম 2 4 6, তারপর 8, তারপর 2 4 6 8 10, ধরো এইভাবে লিখলাম। এখন এই যে দুইটা সংখ্যা আমরা লিখলাম, এখানে কতগুলা সংখ্যা লিখলাম, এখানে কতগুলা সংখ্যা লিখলাম, এই সংখ্যাগুলোর দিকে যদি তুমি একটু খেয়াল করো, বলো তো এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটা বলো তো কত হবে? এক বেশি, তাই না? এক বেশি। আবার এইটা থেকে এটাও দেখো কত বেশি, বলো তো এক বেশি। এটা থেকে এটাও কত? এক বেশি। এটা থেকে এটাও কত বলো তো? এক বেশি। এবার আমরা উল্টা দিকে যদি আসি, এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটা কত বলো তো? এক কম। আবার এইটা থেকে এইটাও খেয়াল করো, এক কম। এটা থেকে এটাও এক কম, এটা থেকে এটাও এক কম। আবার এবার আমরা আসুন নিচেরটার দিকে যদি যাই, এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটা দেখো দুই বেশি, এটাও দেখো দুই বেশি, এটাও দুই বেশি, এটাও দুই বেশি। এবার আমরা উল্টা দিকে যদি আসি, এটা থেকে এটা দুই কম, এটা থেকে এটাও দুই কম, ঠিক একইভাবে এভাবে সংখ্যাগুলো দুই কম। তাহলে আসো আমরা কোনো একটা সংখ্যা যদি চয়েস করি, মনে করো আমরা এখানে একটা সংখ্যা চয়েস করলাম 6, তাহলে খেয়াল করো তো 6 তার পূর্বের সংখ্যাটা থেকে কত বলতো? 2 বেশি। আবার তার পরের সংখ্যাটা থেকে কত বলতো? 2 কম। অর্থাৎ যে কোনো একটা সংখ্যা তুমি চয়েস করো, দেখো মনে করো আমরা 8 চয়েস করলাম, এখন 8 এর সাথেও দেখো সেম একই সম্পর্কটা আছে। 8 তার আগের সংখ্যাটা থেকে 2 বেশি, পরের সংখ্যাটা থেকে 2 কম। ঠিক একইভাবে আমরা যদি উপরের জিনিসটাতে আসি, খেয়াল করো মনে করো আমরা ইচ্ছা মতো যে কোনো একটা সংখ্যা চয়েস করলাম 2, খেয়াল করো তো 2 তার পূর্বের সংখ্যাটা থেকে এক বেশি, পরের সংখ্যাটা থেকে এক কম। ঠিক একইভাবে আমরা যদি 4 সিলেক্ট করো, মনে করো আমরা 4 নিলাম, তাহলে 4 এর দিকে খেয়াল করো, 4 তার পূর্বের সংখ্যা থেকে এক বেশি, পরের সংখ্যা থেকে এক কম। তাহলে এইভাবে যে একটা সেট, এটা একটা সেট, এটা একটা সেট, এই যে সেটগুলা, অর্থাৎ আমরা একটা সম্পর্ক জানি যে সেটের কোন একটা পদ তার পূর্বের পদের সাথে এবং পরের পদের সাথে কিভাবে সম্পর্কিত, যে সেটের সদস্যগুলো এভাবে থাকে তাদেরকে আমরা বলি অনুক্রম। তাহলে এখানে খেয়াল করো আমরা কি বলতেছি, কতগুলো রাশি, এই যে দেখো এখানে আমরা কতগুলো রাশি নিলাম। একটি বিশেষ নিয়মে ক্রমান্বয়ে এমন ভাবে সাজানো হয় যে প্রত্যেক রাশি তার, খেয়াল করে এখানে কি বলা হচ্ছে, তার পূর্বের পদ ও পরের পদের সাথে কিভাবে সম্পর্কিত তা জানা যায়। তাহলে আমরা এখানে দেখো কিভাবে সম্পর্কিত, এখানে অনেকগুলা রাশি আছে, এই রাশিগুলো কিভাবে সম্পর্কিত আমরা দেখলাম। প্রথমে যে রাশিগুলো আছে আমরা দেখলাম যে কোনো একটা রাশি তার পূর্বের পদের চেয়ে এক বেশি, পরের পদের চেয়ে এক কম। তাহলে এখানে এটাই বলতেছে তার পূর্বের পদ ও পরের পদের সাথে কিভাবে সম্পর্কিত। তাহলে আমরা সম্পর্কটা জানতে পারলাম। তাহলে সাজানো থাকে এই সেটটাকে আমরা অনুক্রম বলি। তাহলে এটা একটা অনুক্রম, এটা একটা অনুক্রম। এখন আসো এখানে ভাই এই দুইটা এক্সাম্পলে লিখে রাখছি যেমন দিয়ে, দেখো এটা একটা অনুক্রম, এটা একটা অনুক্রম লিখে রাখলাম। এখন এখানে খেয়াল রাখবা যে অনুক্রমে পদের সংখ্যা অসীম, এখানে নির্দিষ্ট কোনো পদ নাই। অর্থাৎ দেখো যে আমরা এখানে ডট ডট দিয়ে দিছি, অর্থাৎ এই ধারাটা, এই অনুক্রমটা এভাবে চলবে, এই অনুক্রমটাও এভাবে চলবে। এটা এমসিকিউতে আসে যে আমাদের কোন অনুক্রমে পদের সংখ্যা কত? পদের সংখ্যা হবে অসীম। এরপরে আসা আমরা ধারা। ধারা কি বলা হচ্ছে? বলা হচ্ছে যে অনুক্রমের ভিতরে যে রাশিগুলো আছে বা অনুক্রমের ভিতরে যে পদগুলো আছে তাদেরকে যদি তুমি প্লাস চিহ্ন দিয়ে যুক্ত করে দাও, যেমন আমরা এই অনুক্রমটাকে যদি নিই, তাহলে এই অনুক্রমটা ছিল 1 2 3 4 5 ডট ডট ডট। বলা হচ্ছে অনুক্রমের পদগুলোকে যদি আমরা প্লাস চিহ্ন দ্বারা যুক্ত করে দিই,
তাহলে যেই জিনিসটা গঠিত হয় তাকে আমরা বলি হচ্ছে ধারা। তাহলে ঠিক একইভাবে এই অনুক্রমটাতেও যদি আসি, অনুক্রমটা ছিল 2 4 6 8 10 ডট ডট ডট, তাহলে অনুক্রমের এই পদগুলোকে যদি আমরা প্লাস চিহ্ন দিয়ে যুক্ত করে দিই তাহলে যে জিনিসটা গঠিত হয় তাকে আমরা বলি হচ্ছে ধারা। তাহলে খেয়াল করো এখানে অবশ্যই মনে রাখতে হবে যে আমরা যোগ চিহ্ন দ্বারা গঠন করি। তাহলে দেখো কোন অনুক্রমের পদগুলো পর পর যোগ চিহ্ন দ্বারা যুক্ত করলে একটা ধারা গঠিত হয়, অর্থাৎ যে জিনিসটা গঠিত হলো এটাকে আমরা বলি হচ্ছে ধারা। এখন ধারাকে আমরা হচ্ছে দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে তোমার দেখো ধারা দুই প্রকার, সমান্তর ধারা আর আরেকটা হচ্ছে গুণোত্তর ধারা। এবং ভাইয়া অধ্যায়ের শুরুতে বলছে আমাদের এখানে অধ্যায় দুইটা আছে 13.1 এবং 13.2। তুমি খেয়াল করো ধারা কত প্রকার, ধারা দুই প্রকার, একটা হচ্ছে সমান্তর ধারা একটা হচ্ছে গুণোত্তর ধারা। তাহলে সমান্তর ধারা এটা হচ্ছে আমরা 13.1 আলোচনা করব, আর গুণোত্তর ধারা এটা হচ্ছে আমরা 13.2 আলোচনা করব। অর্থাৎ আমরা 13.1 হচ্ছে সমান্তর ধারা নিয়ে আমরা পড়াশোনা করব। তাহলে এবার আসো আমরা সমান্তর ধারা কাকে বলে এই জিনিসটা যদি একটু দেখি, আর গুণোত্তর ধারাটা আমরা যখন 13.2 পড়াবো তখনই আমরা দেখব। সমান্তর ধারা খেয়াল করো, তাহলে তোমরা এবার এগুলা লেখা হলে তোমরা এবার সমান্তর ধারা এই পর্যন্ত একটু লেখো, সমান্তর ধারা এই পর্যন্ত ভিডিওটা স্টপ করে একটু লিখে নাও তোমাদের রাফ খাতায়। তো খেয়াল করে আসো আমরা সমান্তর ধারা, দেখো আমরা এখানেও দুইটা एग्जांपल নিই। তাহলে আমরা একটা एग्जांपल নিলাম 1 3 5 7 ডট ডট ডট, আর আরেকটা ধারা নিলাম মনে করো 5 8 11 14 17 আর আরেকটা হচ্ছে 20। এখন তুমি একটু খেয়াল করো তো আমাদের এই দুইটা ধারার দিকে যদি আমরা দেখি আমরা কখন একটা ধারাকে সমান্তর বলবো আর কখন একটাকে আমরা গুণোত্তর বলবো। তো এই জিনিসটা বোঝার আগে এখানে একটু খেয়াল করো আমাদের অনুক্রমের যখন আমরা সংজ্ঞা দিছি, দেখো পূর্বের পদ ও পরের পদ এই দুইটা জিনিস নিয়ে আমাদের সব সময় আলোচনা করা হয়। তাহলে খেয়াল করো আমরা মনে করো 3 কে আমরা নিলাম, তাহলে 3 এর সাথে দেখো তো তার আগের পদটার পার্থক্য কত, 3 এর থেকে 1 বিয়োগ করো কত হয় 2 পার্থক্য। এবার মনে করো 5 এর সাথে যদি তুমি পার্থক্যটা দেখো 5 এর সাথেও তার পার্থক্য কত বলো তো 2। ঠিক একই ভাবে মনে করো আমরা এখানে একটা পদ নিলাম হচ্ছে 8, তাহলে 8 এর সাথে তার পূর্বের পদের পার্থক্য কত বলো তো 3। আমরা কিভাবে বের করলাম, 8 থেকে 5 বিয়োগ করে দিলাম। 8 এর সাথে তার পরের পদের সম্পর্ক কত বা পার্থক্য কত আমরা যদি এটা বের করি, 11 থেকে 8 বিয়োগ করো এখন হচ্ছে 3। ঠিক একই ভাবে তুমি যে কোনো একটা পদ নাও, মনে করো আমরা 17 নিলাম, তাহলে 17 এর সাথে তার পূর্বের পদের পার্থক্যটা আমরা যদি দেখো তাহলে পার্থক্যটা হচ্ছে 2। 17 এর সাথে পরের পদের পার্থক্যটা যদি বের করো 3, তার পরের পদের পার্থক্যটা যদি বের করো ওইটাও আসবে 3। ঠিক একই ভাবে দেখো 14 এবং 11 এদের পার্থক্যটা হচ্ছে 3। ঠিক একই ভাবে এখানেও যদি 7 আর 5 দেখো তাদের পার্থক্যটা হচ্ছে 2। তাহলে তুমি খেয়াল করো তো পদগুলার পার্থক্য যদি সর্বদা সমান হয় বা আমরা বইয়ের ভাষায় যদি বলি তাহলে হচ্ছে কোনো একটা পদের পূর্বপদ ও পরের পদের সাথে পার্থক্য যদি সমান হয় তাহলে ওই ধারাটাকে আমরা বলি হচ্ছে সমান্তর ধারা। দেখো কি বলা হচ্ছে, কোন ধারার যে কোনো পদ ও তার পূর্ববর্তী পদের পার্থক্য সব সময় সমান হলে, তাহলে যে কোনো পদ হিসেবে আমরা মনে করে নিলাম হচ্ছে 3 কে, তাহলে 3 এর সাথে তার পূর্ব পদের পার্থক্য কত 2, 3 এর সাথে তার পরের পদের পার্থক্য কত 2। তাহলে দেখো পূর্ব পদ এবং পরের পদের পার্থক্য সব সময় সমান, তাহলে এই ধারাটাকে আমরা বলতে পারি হচ্ছে সমান্তর ধারা। ঠিক একই ভাবে এখানে আমরা একটা পদ নিলাম 8, তাহলে 8 এর সাথে পূর্বের পদের পার্থক্য 3, পরের পদেরও পার্থক্য 3। ঠিক একই ভাবে যে কোনো আরেকটা পদ আমরা 17 নিলাম, 17 এর সাথে পূর্বের পদের পার্থক্য 3, পরের পদের পার্থক্য 3। তাহলে এইরকম যদি কোনো একটা ধারা হয় যে পূর্বের পদের সাথে এবং পরের পদের সাথে তার পার্থক্যটা সব সময় সমান, তাহলে আমরা তাকে বলি হচ্ছে সমান্তর ধারা। তাহলে এখানে দেখো ভাই দুইটা एग्जांपल লিখে রাখছি। এখন খেয়াল করো তো আমাদের সমান্তর ধারা, এই যে দুইটা ধারা লিখছি, ধারা দুইটার দিকে একটু খেয়াল করো। সমান্তর ধারাকে আমরা আবার দুই ভাগে ভাগ করি। এই ধারাটার দিকে খেয়াল করো তো, এখানে ভাইয়া ডট 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 দিয়ে দিছি, অর্থাৎ এই ধারাটা এভাবে চলতেছে। কিন্তু এই ধারাটার দিকে খেয়াল করো তো, এই ধারাটা এখান থেকে এখানে এসে 20 পর্যন্ত শেষ, এরপরে কিন্তু ডট ডট আর দেওয়া নাই। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারতেছি এই ধারাটা হচ্ছে ডট ডট দেওয়া মানে এটা হচ্ছে অসীম পর্যন্ত চলতেছে। কিন্তু এই ধারাটা দেখো এখানে 20 এর মধ্যে এসে শেষ, তার মানে এই ধারাটা হচ্ছে এই পর্যন্তই, কিন্তু এই ধারাটা অসীম পর্যন্ত। তাহলে সমান্তর ধারাকে আমরা আবার দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে অসীম ধারা আর আরেকটা হচ্ছে সসীম ধারা। তাহলে আমরা এই দুইটা সংজ্ঞায় যদি যাই, দেখো কি বলা হচ্ছে,
সমান্তর ধারার পদ সংখ্যা তোমার সসীম বা অসীম হতে পারে। দেখো সসীম মানে কি, সসীম মানে নির্দিষ্ট, যেমন এই ধারাটার পদ সংখ্যা হচ্ছে আমাদের নির্দিষ্ট, তাহলে এইটা হচ্ছে আমাদের সসীম ধারা, সসীম ধারা। আচ্ছা, কিন্তু এই ধারাটার দিকে খেয়াল করো, এই ধারাটার পদ সংখ্যা নির্দিষ্ট না, দেখো ডট ডট দেওয়া, তার মানে এটা অসীম পর্যন্ত চলতেছে, তাহলে এই ধারাটাকে আমরা বলি হচ্ছে অসীম ধারা, অসীম ধারা। তাহলে আসো এবার এই দুটা ধারা দেখে তুমি সসীম ধারা এবং অসীম ধারার সংজ্ঞাটা দিয়ে দিতে পারবা। বলতে আমরা যদি বলি যে সমান্তর ধারার পদ সংখ্যা নির্দিষ্ট তাকে আমরা বলবো হচ্ছে সসীম ধারা, আর যে সমান্তর ধারার পদ সংখ্যা নির্দিষ্ট না তাকে আমরা বলবো হচ্ছে অসীম ধারা। দেখো এখানে বলা হচ্ছে কি, সমান্তর ধারা পদ সংখ্যা নির্দিষ্ট হলে তাকে আমরা সসীম, বা এটাও মাথায় রাখবে, এটা মাঝে মাঝে পরীক্ষায় ব্যবহার করে, আমরা এটাকে আমরা বলি হচ্ছে সসীম বা শান্ত ধারা। আর সমান্তর ধারা পদ সংখ্যা যদি নির্দিষ্ট না হয় তাহলে তাকে আমরা বলি অসীম বা অন্ত ধারা। তাহলে খেয়াল করো, আমরা দেখলাম ধারা দুই প্রকার, একটা হচ্ছে সমান্তর আর একটা হচ্ছে গুণোত্তর। সমান্তর ধারা আবার দুই প্রকার, একটা হচ্ছে সসীম আর একটা হচ্ছে অসীম বা অন্ত ধারা। এখন আসো এখান থেকে সিলেট বোর্ড, আমরা এতক্ষণ যা পড়াইছি এখান থেকে সিলেট বোর্ড 2015-তে একটা প্রশ্ন আসছে। দেখো কি আসছে, সমান্তর ধারা ও অনুক্রমের মধ্যে দুটি পার্থক্য লিখো। এটা অলরেডি আমাদের পড়া হয়ে গেছে, তোমরা যদি চাও তোমাদের নোট খাতায় আবার অ্যান্সারটা সুন্দর করে লিখতে পারো, কেউ না লিখলেও কোনো এটা সমস্যা নাই, কারণ এখানের মধ্যে এটার অ্যান্সারটা আছে। তারপরে ভাইয়া বলে দিচ্ছি কিভাবে যদি লিখতে চাও লিখবা। সমান্তর ধারা ও অনুক্রমের মধ্যে দুটি পার্থক্য, তাহলে প্রথমে তুমি সমান্তর ধারার সংজ্ঞা দিবা, তারপর হচ্ছে অনুক্রমের সংজ্ঞা দিবা। তাহলে একটা ধারা পার্থক্য হয়ে গেল, এক পাশে দিলা সমান্তর ধারার সংজ্ঞা, এক পাশে দিলা হচ্ছে অনুক্রমের সংজ্ঞা। এরপরে খেয়াল করো তো আমাদের অনুক্রমের পদ সংখ্যা অসীম, কিন্তু খেয়াল করো তাহলে আরেকটা পার্থক্য হবে, অনুক্রমের পদ সংখ্যা অসীম, আর এইখানে খেয়াল করো সমান্তর ধারার পদ সংখ্যা সসীম বা অসীম হতে পারে। অর্থাৎ সমান্তর ধারা সসীম বা অসীম হতে পারে, কিন্তু অনুক্রম হবে অসীম। তাহলে এই দুইটা পার্থক্য তোমরা চাইলে লিখতে পারো, যারা লিখবে না তাতেও কোনো সমস্যা নেই, এখানে অলরেডি অ্যান্সার আছে। আসলে আমরা এবার এই অধ্যায়ের যে তিনটা প্রয়োজনীয় সূত্র, আমাদের এই অধ্যায়ে তিনটা সূত্র আছে এবং তিনটা সূত্র খুবই সহজ। তা আসলে আমরা এই তিনটা সূত্র এবার তোমরা খাতায় লিখে নাও, তারপরে ভাই এখানে বুঝাই দিচ্ছি। তো খেয়াল করো, আমাদের সমান্তর দ্বারা n তম পদের সূত্র হচ্ছে a + n-1 ইনটু দি, সূত্রগুলো ভাই বুঝাই দিবা, আগে একটু তোমরা খাতায় লিখে নাও। তারপর হচ্ছে দ্বিতীয় সূত্রটা হচ্ছে প্রথম n সংখ্যক পদের সমষ্টি আছে n/2 2a + n-1 ইনটু d, তারপর হচ্ছে স্বাভাবিক সংখ্যার সমষ্টি n ইনটু n + 1/2। তা আসলে আমরা এই জিনিসগুলো এখন কি, তো ভাইয়ার বোর্ডে জায়গা নাই লিখে ভাইয়া লিখতে পারলাম না, তোমরা এই তিনটা সূত্রের নিচে এখন ভাইয়া যে জিনিসগুলো লিখবো এগুলো একটু লেখো। তাহলে আসলে আমরা এই সূত্রে যে সংখ্যাগুলো আমরা ব্যবহার করছি এদের একটু আমরা পরিচয় দিই। তাহলে এ হচ্ছে সমান্তর ধারার প্রথম পদ। তাহলে আমরা এই যে এখানে দেখো আমরা এ ব্যবহার করছি, দেখো এখানেও এ ব্যবহার করছি, এই দুইটা এ বলতে বুঝবো তোমাকে তারা একটা ধারা দিয়ে দিবে, ওই ধারার প্রথম যে পদটা থাকবে ওইটাই হচ্ছে এ। যেমন আমাদের এই ধারাটার দিকে খেয়াল করো 1 3 5 7, তাহলে আমরা এই ধারাতে এ বলতে আমরা কত বুঝবো, খেয়াল করো তো, এই যে 1 এটাই হচ্ছে এ। ঠিক একই ভাবে এখানে একটা এই ধারাটার ক্ষেত্রে এ কত হবে বলো তো, 5। তারপর আমরা ধারা লিখছি কিনা দেখো, এখানে একটা ধারা লেখা আছে, তাহলে এখানে এ বলতে 1, এখানে এ বলতে 2। তাহলে এটা মনে রাখবা যে আমাদের এ বলতে বুঝবো হচ্ছে যে ধারাটা দেয়া থাকবে ওই ধারার প্রথম পদটা হচ্ছে এ। এরপরে খেয়াল করো আর কি ব্যবহার হয়েছে এখানে, ডি। তাহলে এবার আসো আমরা ডি এর পরিচয়ে যাই। ডি সমান সমান হচ্ছে সাধারণ অন্তর, এখন খেয়াল করো সাধারণ অন্তর বলতে আমরা কি বুঝবো, খেয়াল করো আমরা সমান্তর ধারার সংজ্ঞাটাতে আরেকবার যদি আসি, যে কোনো পদ তার পূর্ববর্তী পদের পার্থক্য সব সময় সমান। এই যে এখানে খেয়াল করো আমরা যে পার্থক্যটা পাই এই পার্থক্যটাকে বলি হচ্ছে আমরা সাধারণ অন্তর। যেমন 3 আর 1 এদের মধ্যে পার্থক্য কত, খেয়াল করো তো, 3 এর থেকে তুমি 1 বিয়োগ করছো 2, অর্থাৎ তুমি এই পার্থক্যটা বিয়োগ করে বের করো, আর বিয়োগের আরেকটা নামই হচ্ছে বাংলা নাম অন্তর, যার কারণে আমরা এটাকে বলি হচ্ছে সাধারণ অন্তর।
তো এটা বের করার সূত্রটা আমরা কি, এটা বের করার সূত্র হচ্ছে যে কোনো পদ বিয়োগ তার পূর্ববর্তী পদ। তাহলে আমরা ডি বের করার সূত্রটা কি, ডি বের করার সূত্র হচ্ছে ডি সমান সমান সাধারণ অন্তর সমান সমান যে কোনো পদ মাইনাস হচ্ছে তার পূর্ববর্তী পদ। আচ্ছা, তাহলে আমরা ডি এর পরিচয় পেলাম। এবার আসো হচ্ছে আমাদের আর একটা সংখ্যা এখানে ব্যবহার করছে আমরা রাশি, সেটা হচ্ছে স্মল এন। আসো আমরা স্মল এন এর পরিচয়টাতে যাই। তাহলে স্মল এন এটা বোঝায় হচ্ছে পদ সংখ্যা, এবং এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটাই হচ্ছে এটা, ম্যাক্সিমাম অঙ্কে তোমাকে বলবে হচ্ছে পদ সংখ্যাটা বের করো, অর্থাৎ এন এর মানটা বের করো। তাহলে তুমি খেয়াল করো তো আমাদের এই হচ্ছে আমাদের সূত্রে আমরা যে রাশিগুলা ব্যবহার করছি ওই রাশিগুলার পরিচয়, আর এই তিনটা সূত্র একটু মুখস্থ রাখলেই হচ্ছে আমরা এই অধ্যায়ের অঙ্কগুলা পারবা। তো আসো আমরা এবার 2 নাম্বার যে সূত্রটা আছে এখানে একটু খেয়াল করো তো, এখানে একটা পদের সমষ্টি বলছে। তাহলে সমষ্টি কেন বলা হলো, দেখো তো যে কোনো ধারা মানে কি, দেখো তো এই যে ধারা অনেক যোগ 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 দিয়ে লেখা থাকে, তাহলে এই ধারাটার যোগফলটা তোমাকে বের করতে বলবে। তাহলে এইখানে দেখো ডট ডট দিয়ে দিছে, তোমার কতগুলা পদ আছে তুমি কিন্তু জানো না, তাহলে এটা যোগ করে কিভাবে বের করবা, ক্যালকুলেটরে তো করা পসিবল না। যার কারণে আমরা এই সূত্রটা দিয়ে ব্যবহার করে আমরা এখান থেকে সহজে যোগফলটা বের করে নিয়ে আসতে পারবো। তারপরে এই যে ধারাটা দিয়ে দিছে, এই ধারাটা আমরা এখানে যদিও অল্প কয়টা রাশি লিখছি, এখানে কিন্তু আরো অনেকগুলা পদ থাকতে পারে। তো এগুলা বসে বসে আমরা দেখবা যে স্যাররা স্কুলে এই যে এখান দিয়ে আমরা বইয়ে যখন যাব দেখবা যে এখান দিয়ে ডট ডট দিয়ে দিছে, তাহলে এখান দিয়ে কতগুলা পদ আছে আমরা তো জানি না। যার কারণে আমরা কি করব, এই সূত্রগুলা ব্যবহার করে হচ্ছে আমরা সমষ্টিটা বের করব। তাহলে এই তিনটা সূত্র তোমরা একটু ভালো করে মুখস্থ করবা। এখন হচ্ছে আমরা এই অধ্যায়ের যে ম্যাথগুলো আছে আমরা এই ম্যাথগুলা দেখব। খেয়াল করো আমরা মাত্র যে সূত্রগুলো দেখলাম, এখন আমরা তোমাদের বইয়ের কয়েকটা ম্যাথ দেখবো। তার আগে ভাই আরেকটা কথা বলে নি, এখানে পদ সংখ্যার ব্যাপারটা তোমাদেরকে আরেকটু ক্লিয়ার করে দিই। আমরা এখানে যে ধারাটা নিলাম, মনে করো 1 3 5 7 প্লাস ডট ডট ডট। এখন বলতো এটা কত নাম্বার পদ বলতো, এটা হচ্ছে 1 নাম্বার পদ, তাহলে এটা হচ্ছে প্রথম পদ। তারপরে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পদ, এটাকে বলি হচ্ছে আমরা তৃতীয় পদ, এটাকে বলি হচ্ছে আমরা চতুর্থ পদ, তাই না? এভাবে চলতে থাকে। তাহলে এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ, তাহলে এভাবে ডট ডট দিয়ে চলতেছে। তার মানে মাঝখানে কোন একটা পদকে আমরা যদি জিজ্ঞেস করি তাহলে আমরা বলতে পারি ওইটাকে n তম পদ বলতে পারি। তাহলে তুমি খেয়াল করো তো, আমরা প্রথম পদ এই কথার মানে আমরা বুঝবো হচ্ছে n = 1, দ্বিতীয় পদ এই কথার মানে হচ্ছে n = 2, তৃতীয় পদ n = হচ্ছে 3, চতুর্থ পদ n = হচ্ছে 4। ঠিক একই ভাবে তোমাকে বলা হলো 10 নাম্বার পদ, তার মানে n সমান সমান হচ্ছে 10। এভাবে তোমাকে বুঝতে হবে, কারণ কি n এর পরিচয় ছিল হচ্ছে পদ সংখ্যা, তাহলে n এর যে মানটা আসবে ওই মানটা নির্দেশ করে হচ্ছে কততম পদ এই জিনিসটা। তাহলে তুমি খেয়াল করো তো n এর মান দেখো, খেয়াল করো 1 2 3 4, তার মানে পরেরটা কত হবে 5 6 7 8। বলতে এই নাম্বারগুলোকে আমরা কি বলি বলতো, আমরা ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা বলি, তাই না? এখন তুমি খেয়াল করো তো n এর মান পদ সংখ্যা কখনো শূন্য বা ভগ্নাংশ হতে পারবে কিনা বা ঋণাত্মক হতে পারবে কিনা, অবশ্যই না। কারণ কি পদ সংখ্যা সবসময় হচ্ছে ধনাত্মক জিনিসটাকে বোঝায়। তাহলে একটু আগে আমরা এখানে লিখছি, তোমরা একটু খাতায় ওইটাতে পাশে লিখে রাখো, n সমান সমান পদ সংখ্যা n এলিমেন্ট অফ ক্যাপিটাল N, এবং তাহলে এটা লিখলেই হবে n এলিমেন্ট অফ ক্যাপিটাল N। এই কথা দ্বারাই বুঝবে হচ্ছে n এর মান হচ্ছে ধনাত্মক, শূন্য না এবং ঋণাত্মক না। তা আসো এবার আমরা একটু ম্যাথে যাই তোমাদের বইয়ের এই জিনিসটার পরে। তো খেয়াল করো তোমাদের বইয়ের 250 নাম্বার পৃষ্ঠায় কিছু কাজ দেওয়া আছে। তো ওইখান থেকে ভাইয়া একটা দুইটা তোমাদেরকে করায় দিই, বাকিগুলা তোমরা হচ্ছে বাসায় এস্টাবলিশ করবা কাজগুলা। প্রথমে দেখো তোমাকে বলা হচ্ছে অনুক্রমগুলো লেখো 1 2, এখানে আরো কয়েকটা আছে ভাইয়া এখানে থেকে লিখতেছি। তো তোমাকে দেওয়া আছে 1/n। তাহলে খেয়াল করো আমাদের কাজ 1 নাম্বার দেওয়া আছে 1/n। তাহলে এই 1/n এর জন্য তোমাকে অনুক্রমটা লিখতে বলা হচ্ছে,
তাহলে তুমি খেয়াল করো n এর মাত্রা আমরা দেখলাম n মানে কি বলতো ন্যাচারাল নাম্বার, তাহলে n শুরু হয় কত থেকে বলতো 1 থেকে। তাহলে আমরা যদি অনুক্রমটা লিখি তাহলে সুতরাং নির্ণেয় অনুক্রম সমান সমান, খেয়াল করতে n এর জায়গায় তুমি যদি 1 বসাও তাহলে 1/1, n এর জায়গায় যদি তুমি 2 বসাও তাহলে হচ্ছে 1/2, n এর জায়গায় যদি আমরা 3 বসাই 1/3, 1/4। তুমি একটু খেয়াল করো তো আমরা যখন অনুক্রম পড়াইছি ওইখানে বলা ছিল যে অনুক্রমগুলো কি হতে পারে বলো তো, অসীম হয়। তাহলে তুমি বুঝতে পারতেছো, দেখো এটা 1/1, 1/2, 1/3, 1/4, পরেরটা কত হবে বলো তো 1/5। তাহলে আমরা ডট ডট দিয়ে দিলাম, অর্থাৎ এই হচ্ছে আমাদের নির্ণয় যে অনুক্রমটা। তারপরে কাজ 2 এ যদি আসি আমরা, কাজ 2 দেওয়া আছে n-1 ডিভাইডেড বাই হচ্ছে n+1, অর্থাৎ এই সাধারণ সংখ্যাটার জন্য তোমাকে হচ্ছে অনুক্রমটা লিখতে বলা হচ্ছে। তো আমরা জানি n এর মান সবসময় কত থেকে শুরু হয় 1 থেকে। তাহলে তুমি এখানে লেখো যে সুতরাং নির্ণেয় অনুক্রম সমান সমান, আমরা n এর মান কত থেকে শুরু হয় 1 থেকে, তাহলে 1 বসাও, তাহলে 1-1 ডিভাইডেড বাই 1+1। তাহলে তোমাদের পরবর্তীতে বোঝার জন্য তোমরা চাইলে এখানে একটা জিনিস লিখে রাখতে পারো, তাহলে 1-2 মাস পরে যখন অঙ্কগুলো করতে যাবা বুঝবা। এখানে লিখে দাও যে যেহেতু স্মল n সমান সমান 1 2 3 ডট ডট ডট, অর্থাৎ আমরা এই মানগুলো এখানে বসাইছি। তাহলে তুমি পরবর্তীতে যখন আবার রিভিশন দিতে যাবা মনে থাকবে, এটা পাশে লিখে দাও। তাহলে এইখানেও আসো আমরা n এর মান 1 বসাইলাম, কমা n এর মান 2 বসাও, তাহলে হচ্ছে 2-1 ডিভাইডেড বাই 2+1, কমা n এর মান 3 বসাও, 3-1 ডিভাইডেড বাই 3+1, তারপর হচ্ছে কমা ডট ডট ডট, আমরা আর লিখলাম না। এবং এইটারও পাশে ভাইয়ার এখানে জায়গা নাই, তোমরা লিখে দাও যেহেতু n এলিমেন্ট সমান সমান হচ্ছে 1 2 3 ডট ডট ডট, এটা এখান দিয়ে লিখে দাও। তাহলে এখানে একটু ক্যালকুলেশন করে দেখায় দাও, যেহেতু এটা একটু বেশি বিটখুটে চলে আসছে, আমরা একটু ক্যালকুলেশন করো। 1-1 কত হবে বলতো 0, 0 ডিভাইডেড বাই 2 তাহলে এটা হবে 0, তারপর 2-1 তাহলে হবে 1 ডিভাইডেড বাই 2 আর 1 হচ্ছে 3, তারপর হচ্ছে 3 বিয়োগ 1 তাহলে আসবে হচ্ছে 2, 3 আর 1 তাহলে হবে হচ্ছে 4, কমা খেয়াল করো তো তুমি চাইলে এখন পরের পদটা কত হবে এটা তুমি নিজেই লিখতে পারবা। খেয়াল করো তো উপরের রাশিটা দেখো 1 2 বলতো পরেরটা উপরের কত হবে 3। এবং নিচে আসো, খেয়াল করো 3 4, দেখো তো আমাদের নিচে কত হয়, তুমি এখানে বের করো বা না বের করলেও হবে, তুমি এখানে ডট ডট দিয়ে দাও। অর্থাৎ এই হচ্ছে আমাদের নির্ণয় অনুক্রমটা। তো এই নিয়মে তোমার যে কাজগুলা দেওয়া আছে এই জিনিসগুলা তোমরা বাসায় SW করবা। আচ্ছা, এখন এই কাজ বলতো এইরকম একটা সংখ্যা দিয়ে আমরা মনে করো বোঝার জন্য, এরকম একটা সংখ্যা দিয়ে তোমাকে যদি অনুক্রম না লিখতে বলে, তোমাকে যদি বলা হয় ধারাটি লেখো, বলো তো এখানে চেঞ্জ আসবে কি? আমরা জানি অনুক্রম এবং ধারার মধ্যে পার্থক্যই হচ্ছে আমরা এখানে প্লাস দিয়ে যুক্ত করে দিই। তাহলে এটা মাথায় রাখবা যে অনুক্রম বললে আমরা শুধুমাত্র কমা কমা দিয়ে লিখব, আর ধারা যদি বলা হয় তাহলে আমরা কি করব, প্লাস প্লাস দিয়ে আমরা লিখব। তো আসো আমরা এবার কিছু ম্যাথে যাই, বাকি কাজগুলো তোমরা একটু SW করবা বাসায়। তো আসো আমরা উদাহরণ 2 দেখো, উদাহরণ 2 এর যে ম্যাথটা আছে এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ। তুমি খেয়াল করো রাজশাহী বোর্ড 2017 তো হুবহু এই ম্যাথটাই আসছে, তোমার বইয়ে যেটা আছে ওইটাই। এবং দেখো সেম ম্যাথটা একটু চেঞ্জ হয়ে তোমার বরিশাল বোর্ড 2017 তে আসছে, সেম ম্যাথটাই তোমার হচ্ছে দিনাজপুর 2015 তেও আসছে। তো আসো আমরা আগে ম্যাথটা একটু যদি দেখি, আমরা উদাহরণ 2 দেখো আমাদেরকে তোমাকে একটা ধারা দিয়ে দিছে তারা, তাহলে প্রদত্ত ধারা দেখো কত দিয়ে দিছে তোমাকে 5 8 11 14 প্লাস ডট ডট ডট, এই হচ্ছে তোমাকে একটা তারা ধারা দিয়ে দিছে। তো আসো আমাদের পরীক্ষা যখন আসবে তোমাকে আগে দেখতে হবে এটা সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা। তা আমরা যেহেতু অধ্যায়ে এটা করতেছি আমাদের এই ধারাটা সমান্তর ধারায়, তো তোমাকে একটু চেক করে নিতে হবে। তা আমরা মুখে মুখে একটু হিসাব করো তো, 5 থেকে 3 বলো তো কত গ্যাপ এখানে, 3
তারপর হচ্ছে 8 থেকে 11 এখানেও পার্থক্য কত 3, 11 থেকে 14 এখানেও পার্থক্য কত 3। তাহলে আমরা জানি যে পার্থক্য সব সময় যদি সমান হয় তাহলে ওই ধারাটাকে আমরা বলি হচ্ছে সমান্তর ধারা। এগুলো এমসিকিউ তো আসে, এগুলো কিন্তু খেয়াল রাখবে, একটা ধারা দিয়ে দিবে এটা সমান্তর নাকি গুণোত্তর, তো তুমি মুখে মুখে দেখবা যদি পার্থক্যগুলো সব সময় সমান থাকে তাহলে আমরা তাকে বলবো হচ্ছে সমান্তর ধারা। তাহলে আসো আমরা এখানে আমরা এই যে সূত্র তো এই তিনটায়, তো তিনটা সূত্রের জন্য আমরা 3 নাম্বার সূত্রটা একটা আলাদা, এটা আপাতত বাদ দাও। 1 এবং 2 এর দিকে খেয়াল করো, এখানে তোমার এ লাগে, এন লাগে, ডি লাগে, এখানেও দেখো সেম এ এন ডি লাগে। তাহলে আমরা এই ধারাটা থেকে আগে দেখি এই জিনিসগুলো আমরা একটু বের করে নিই। তাহলে বলো তো ধারাটির প্রথম পদ যদি আমরা বের করি, যে ধারাটির প্রথম পদ, আমরা জানি ধারার প্রথম পদকে আমরা কি দ্বারা প্রকাশ করি, স্মল এ দ্বারা। তাহলে স্মল এ সমান সমান দেখো তো প্রথম পদ কত আছে 5। তারপর হচ্ছে সাধারণ অন্তর, সাধারণ অন্তর এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, স্মল ডি। খেয়াল করো তুমি তোমার খাতায় যদি একটু খেয়াল করো, স্মল ডি এর পরিচয় ছিল যে কোনো পদ মাইনাস তার পূর্ববর্তী পদ। খেয়াল করো, তা আমরা মনে করলাম যে দেখো 5 এর তো আর আগে কোনো পদ নাই, তার মানে তুমি 5 কে এই সূত্রের জন্য নিতে পারবে না। তাহলে আমরা 8 নিলাম, তাহলে যে কোনো পদ বলতে 8 বিয়োগ তার পূর্ববর্তী পদ, তাহলে হচ্ছে -5। তাহলে 8 এর থেকে 5 বিয়োগ করলে আসে হচ্ছে 3। তাহলে আমরা সাধারণ অন্তরটা পেয়ে গেলাম হচ্ছে 3। এবার আসো আমরা কোশ্চেনে কি বলছে খেয়াল করো তো, আমাদেরকে বলা হচ্ছে এই ধারাটির কোন পদ তোমার হচ্ছে 383। এই প্রশ্নটা একটু বুঝি আমরা, যে কোন পদ 383, এই কথা বলতে তোমাকে কি বের করতে বলা হচ্ছে। তা আসো আমরা এখানে একটু যদি দেখি, বলতো এই পদটাকে আমরা কোন পদ বলি, এটাকে আমরা বলি হচ্ছে প্রথম পদ, অর্থাৎ n সমান সমান হচ্ছে 1। এই পদটাকে আমরা বলি হচ্ছে দ্বিতীয় পদ, অর্থাৎ n সমান সমান হচ্ছে 2। এটা হচ্ছে তৃতীয় পদ, অর্থাৎ n সমান সমান 3। এটা চতুর্থ পদ, n সমান সমান হচ্ছে 4। তাহলে তুমি খেয়াল করো তো তোমার 4 নাম্বার পদ 14। তাহলে মনে করো এই ধারাটা দিয়ে দিল, দিয়ে তোমাকে জিজ্ঞেস করা হলো 14 এই ধারার কত নাম্বার পদ। দেখো তো তুমি গণে বলে দিতে পারতেছো 1 2 3 4, তার মানে 4 নাম্বার পদটা হচ্ছে 14। ঠিক একই ভাবে তোমাকে জিজ্ঞেস করা হলো 11 কোন নাম্বার পদ। তাহলে দেখো 1 2 3, n এর মান 3, তাহলে ধারাটা হচ্ছে 3 নাম্বার পদ। ঠিক একই ভাবে দেখো তো ধারাটা তো এখানে ডট 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 দিয়ে দিছে, তার মানে ধারাটা এভাবে চলতেছে। তাহলে এই ধারার তোমাকে এখন দেখো এরকম তো আরো অনেকগুলা 14, তারপর হচ্ছে এইভাবে তুমি আরো সংখ্যা লিখতে পারবা। তো লিখতে লিখতে কখনো একটা সময় তোমার আসবে হচ্ছে 383। তো তোমাকে জিজ্ঞেস করছে কোন পদ 383, এই কথার মানে হচ্ছে তোমাকে n এর মান বের করতে বলা হচ্ছে যে কত নাম্বার 383। যেমন এখানে খেয়াল করো 14 কততে আছে, n = 4 এর জন্য, 11 n = 3 এর জন্য, তাহলে 383 n কত এর জন্য। তাহলে খেয়াল করো এই টাইপের ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট, যে একটা ধারার কোন একটা পদ কোথায় আছে। তাহলে আমরা এই ক্ষেত্রে ধরে নিব যে ধারাটির n তম পদ হচ্ছে 383। তাহলে আমরা যে ধরি, যেহেতু আমাদেরকে n এর মান বের করতে হবে, তাহলে হচ্ছে ধরি ধারাটির n তম পদ সমান সমান 383। তাহলে আমরা এটা ধরে নিলাম যে ধারাটার n তম পদ হচ্ছে 383। এখন তুমি খেয়াল করো তো n তম পদের তুমি একটা সূত্র জানো। তাহলে আমরা জানি n তম পদ সমান সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু হচ্ছে d। বা খেয়াল করো তো n তম পদ কত বলে দিছো, তুমি ধরে নিছো কত 383। তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে 383 সমান সমান a এর মান দেখো কত আমাদের 5, তাহলে হচ্ছে 5 প্লাস n মাইনাস 1 ইন্টু হচ্ছে d। d হচ্ছে সাধারণ অন্তর, দেখো সাধারণ অন্তর কত 3। তাহলে আমরা এখান থেকে 5টাকে এইদিকে নিয়ে আসো, তাহলে দেখো কত হয় 383 বিয়োগ 5 সমান সমান 3 দ্বারা গুণ করে দাও, তাহলে আসবে হচ্ছে 3n মাইনাস হচ্ছে 3। তাহলে তুমি খেয়াল করো আমরা যদি এখান থেকে আমরা দেখো আমরা যদি এখানে আসে, তাহলে 387 সমান সমান হচ্ছে
3n মাইনাস 3, তাহলে এই 3টাকে এইদিকে নিয়ে আসো, 3 7 8 প্লাস 3 সমান সমান হচ্ছে 3n। তাহলে আমরা এখান থেকে খেয়াল করো তো 3n সমান সমান আমরা লিখতে পারি হচ্ছে 381। তাহলে আমরা যদি n এর মানটা বের করি, ভাই এখান দিয়ে বের করি, খেয়াল করো, তাহলে হচ্ছে বা n সমান সমান হচ্ছে 381 ডিভাইডেড বাই হচ্ছে 3। তাহলে সুতরাং n সমান সমান দেখো তো কত আসে, 381 ভাগ 3, এটা করলে আসে হচ্ছে 127। তাহলে তুমি খেয়াল করো তো, আমরা একটু আগে দেখলাম যে n ইকুয়াল 1 যদি হয় তাহলে 1 নম্বর পদ বোঝায়, n ইকুয়াল 2 হলে 2 নম্বর পদ, তাহলে n ইকুয়াল 27, এই কথার মানে আমরা কি বুঝবো যে 127তম পদে তোমার কত আছে, 383 এই পদটি অবস্থিত। তাহলে আমরা এভাবে লিখবো, তাহলে হচ্ছে সুতরাং ধারাটির 187তম পদে বা 187তম পদ 383। তাহলে এই অঙ্কগুলা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এটা একটু খেয়াল রাখবা যে তোমাকে যদি বলা হয় কোন পদে আছে, তাহলে আমরা ধরে নিব হচ্ছে n-তম পদে আছে, তা ওই পদটা, আর আমরা n-তম পদের সূত্র জানি, দুইটা পরস্পর সমান দিলে আমাদের n এর মানটা বের হয়ে চলে আসবে। আচ্ছা, তো এবার আসো আমরা বরিশাল বোর্ডের যে ম্যাথটা আছে, আমরা ওই ম্যাথটাতে যদি আসি, তোমরা প্রশ্নটা একটু লিখে নাও। দেখো তোমাকে এখানে বলা হচ্ছে একটি ধারার n-তম পদ হচ্ছে 2n - 1 ধারাটি গঠন করো। তাহলে n-তম পদ 2n - 1, তাহলে আমরা আসো আমরা বরিশাল বোর্ড 2017 খেয়াল করো, আমরা ক নাম্বার যে প্রশ্নটা আছে ক নাম্বারের জন্য যাচ্ছি। তো এই ম্যাথটার দিকে একটু খেয়াল করো, আমাদের আগের ম্যাথটা সেম ম্যাথটাই এটা। তোমার খেয়াল করো এখানে ধারাটা দিয়ে দিছে, কিন্তু এখানে তোমাকে ধারাটা দেওয়া নাই। ক নাম্বার কোশ্চেনে দেখো তোমাকে ধারাটি গঠন করো বলা হচ্ছে। তো ধারা গঠন করার জন্য ধারার একটা সাধারণ পদ বা n-তম পদ তোমাকে বলে দিছে। দেখো এটাকে আমরা সাধারণ পদও বলি, দিনাজপুর বোর্ডে যেটা আসছে দেখো সাধারণ পদ তোমাকে বলছে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে দেওয়া আছে সাধারণ পদ সমান সমান, দেখো আমাদেরকে সাধারণ পদটা কত বলে দিছে, 2n - 1, তাহলে হচ্ছে 2n - 1। তাহলে এখন তোমাকে ধারাটা গঠন করতে বলছে। তাহলে হচ্ছে এখন ধারার প্রথম পদ সমান সমান, বলতো ধারার প্রথম পদ এই কথার মানে আমরা কি জানি, n এর মান কত বলতো ভাইয়া, n এর মান 1। তাহলে তুমি এখানে 1 বসাও, তাহলে হচ্ছে 2.1 - 1, তাহলে হচ্ছে 2 এর থেকে 1 গেলে 1। ধারার দ্বিতীয় পদ সমান সমান, বলতো ধারার দ্বিতীয় পদ n এর মান তাহলে কত, 2, তাহলে আমরা এইখানে আবার n এর মান 2 বসাও, তাহলে হচ্ছে 2.2 মাইনাস হচ্ছে 1, তাহলে 2 দুগুণে 4, 4 এর থেকে 1 গেলে হবে হচ্ছে 3। তারপর আমরা এভাবে কয়েকটা পদ বের করব, তাহলে তোমার সুবিধা হবে। ধারার তৃতীয় পদ সমান সমান, তাহলে আমরা n এর মান 3, তাহলে এখানে n এর মান 3 বসাও। খেয়াল করে আমরা আজকে অনুক্রম যেভাবে করেছি ঠিক ওইভাবেই, তাহলে n এর মান 3 বসাও এখানে, তাহলে 2 × 3 - 1, তাহলে 3 দুগুণে 6, 6 থেকে 1 গেলে হবে 5। তো চেষ্টা করবা 4টা 5টা পদ বের করতে এই টাইপের ম্যাথগুলোর জন্য। তাহলে হচ্ছে ধারার চতুর্থ পদ সমান সমান, তাহলে আমরা n এর মান কত বসাবো, 4, তাহলে বসাও 2.4 - 1, তাহলে 4 দুগুণে 8, 8 এর থেকে 1 গেলে হচ্ছে 7। তাহলে আমরা আর বের করলাম না, এখানে ডট 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 দিয়ে দাও। তাহলে তুমি খেয়াল করো তো, আমরা এই যে বের করলাম, তাহলে আমরা এখন যদি ধারাটা লিখি, দেখো তো প্রথম পদ 1, তারপরে পদ 3, তারপরে পদ 5, তারপরে পদ 7। তাহলে আমরা এখানে যদি লিখি যে সুতরাং নির্ণেয় ধারাটি সমান সমান, দেখো প্রথম পদ কত আসছে 1, আমরা ধারা জানি প্লাস চিহ্ন দিয়ে লিখতে হয় 1, 3, তারপরেরটা দেখো 5, তারপরেরটা কত 7 প্লাস ডট ডট ডট। তাহলে এই হচ্ছে আমাদের ধারাটা। তাহলে আমাদের নির্ণয় ধারাটি বের করতে বলছে, আমরা তাহলে ধারাটা পেয়ে গেলাম 1 3 5 7। তো এখন খেয়াল করো আমাদের পরের কোশ্চেনটাতে বলা হচ্ছে, যেটা বলা হচ্ছে ধারাটির কততম পদ 169। খেয়াল করো ধারাটির কততম পদ 169।
তাহলে খেয়াল করো তো উদাহরণ 2 যেরকম একটা ধারা দেওয়া ছিল, তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে ধারাটির কোন পদ 183। এখন তো ক নাম্বারে তুমি ধারাটা পেয়ে গেছো, তাহলে এই ধারাটার জন্য তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে কততম পদ 169। সেম এই প্রশ্নটাই তুমি ধরে নিবা যে n তম পদটা হচ্ছে আমাদের কত 169। তো আগের ম্যাথটার মতো n এর মানটা তুমি বের করে নিবা। তো এটা তোমাদের খ নাম্বারটা তোমরা SW এটা তোমরা করবা। ঠিক একই ভাবে আমাদের দিনাজপুর বোর্ড 2015 যে ম্যাথটা আছে, তোমরা যদি এই ম্যাথটা একটু খেয়াল করো, একটি ধারা সাধারণ পদ দেখো এখানে ছিল 2n-1 আর এখানে তোমাকে বলে দিছে হচ্ছে 2n+1। সেম একই ম্যাথ। তাহলে তোমাকে খেয়াল করো, বলা হচ্ছে ধারাটি নির্ণয় করো। তাহলে ভাই তো একটা অঙ্ক করে দিলাম, ঠিক একই ভাবে ধারাটা নির্ণয় করবা। বলা হচ্ছে ধারাটির কততম পদ 169। সেম দেখো খ নাম্বার যে প্রশ্নটা আছে ওই প্রশ্নটাই। তো তোমরা এই ম্যাথটাও পারবা। তো তোমরা এই ম্যাথটা হচ্ছে তোমরা SW করবা। এই দুটো আমাদের সেম একই নিয়মেরই অঙ্ক। তো খেয়াল করো আমরা যে ম্যাথটা শেষ করলাম এই নিয়মে তোমাদের বইয়ে আরো দুটো ম্যাথ আছে 6 এবং 7। এই দুটো ম্যাথও তোমরা SW করবা। তো এবার আসো আমরা বইয়ের অনুশীলনীতে তোমাদের কিছু MCQ দেওয়া আছে শুরুতে, দেখো আমরা ওই MCQ গুলো একটু সলভ করে দিই, যদিও তোমরা পারবা। খেয়াল করো আমরা প্রথম যে ম্যাথটা আছে 1 নম্বরে তোমাকে একটা ধারা দিয়ে দিছে, তুমি তো খেয়াল করো একটা ধারা তোমাকে দিয়ে দিছে 1 নাম্বার যে দেওয়া আছে 13 + 20 + 17 + 34 প্লাস এখানে দেখো ডট 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 দিয়ে দিছে +111 এরকম একটা ধারা দিয়ে দিছে। তো আজকে খেয়াল করো ভাই এই 5টা MCQ করায় শেষ করব ক্লাসটা। তো আজকে যে জিনিসগুলো শিখাবো এই জিনিসগুলো একটু ভালো করে বাসায় প্র্যাকটিস করবা। এই জিনিসগুলো আমাদের আগামী ক্লাসে যে ম্যাথগুলো করাবো এবং সৃজনশীলগুলো করাবো ওইখানে কিন্তু কাজে দিবে। তা আসো তোমাকে জিজ্ঞেস করছে এই ধারার পদ সংখ্যা কত, বলতে এখানে কয়টা পদ আছে তোমাকে জিজ্ঞেস করছে। তো তুমি খেয়াল করো তো এখানে মাঝখানে ডট ডট দিয়ে দিছে, তাই না? তার মানে ভিতরে কয়টা পদ আছে তুমি কিন্তু বলতে পারতেছো না। তাহলে এখানে কয়টা পদ আছে আমরা কিভাবে গুনবো এই জিনিসটা একটু আমরা বুঝে আসো। তো এই ম্যাথটা করার আগে ভাই তোমাদেরকে আরেকটা ধারা দিচ্ছি। মনে করো এইরকম একটা ধারা আছে 2, 4, 6, 8, 10, মনে করো এরকম একটা ধারা আছে। তো ভাইয়া তোমাকে জিজ্ঞেস করলাম এইখানে পদ সংখ্যা কত। খেয়াল করো কোশ্চেনটা একটু ভালো করে বুঝো, এটা বুঝলে তুমি এটা নিজেই পারবা। তো ভাইয়া তোমাকে জিজ্ঞেস করলাম এইখানে পদ সংখ্যা কত, তাহলে তুমি হাতে গুনে ফেলতে পারবা, তাই না? এখানে 1 2 3 4 5, তাহলে আমরা এখানে বলতে পারি এটা হচ্ছে n = 1, n = 2, n = 3, n = 4, n = হচ্ছে 5। তাহলে তুমি খেয়াল করো তো এইখানে কয়টা পদ আছে, তোমাকে যদি ভাইয়া জিজ্ঞেস করি তুমি ইজিলি বলতে পারবা যে এখানে কয়টা পদ, 5টা পদ। তাহলে আমরা কিভাবে বলছি বলো তো, শেষ পদটার জন্য n এর মান কত এটা যদি তুমি জানো তাহলে তুমি দেখো এখানে কয়টা পদ আছে তাহলে তুমি ওইটা বলে দিতে পারো। তাহলে এই জিনিসটা একটু ভালো করে বুঝো যে আমাদের শেষ পদের জন্য n এর মান কত এটা যদি আমরা জানি তাহলে সেটাই হয় দেখো তোমার টোটাল পদের সংখ্যা। যেমন এইখানে শেষ পদের জন্য n এর মান 5, এখানে পদও আছে দেখো কয়টা বলো তো, 5টা আছে। তাহলে আমাদের এই যে এখানে যে 111 আছে, তাহলে এই 111টা কি তোমার শেষ পদ, তাহলে এইটার জন্য n কত আমরা ওইটাই এখানে বের করব। তাহলে আমরা এটা কিভাবে বের করি খেয়াল করো, আমরা উদাহরণ 2 যেরকম করছি ওই রকমই, যে ধরি n তম পদ সমান সমান হচ্ছে 111। তাহলে আমরা n তম পদটাকে আমরা ধরে নিলাম কত, 111। তারপরে এখানে প্রথম পদ সমান সমান হচ্ছে 13, সাধারণ অন্তর d সমান সমান 20 বিয়োগ হচ্ছে 13, তাই না? আমরা কি জানি যে যে কোনো পদ বিয়োগ তার পূর্ববর্তী পদ। তাহলে 20 থেকে 13 যদি আমরা বিয়োগ করো তাহলে আসবে হচ্ছে 7। তাহলে আমরা জানি n তম পদ সমান সমান a প্লাস n-1 ইন্টু হচ্ছে d। তাহলে n তম পদ তুমি কত খেয়াল করো, শেষের পদটা কত, 111। তাহলে 111 সমান সমান a, এর মান কত আছে খেয়াল করো, এই যে আমরা প্রথম পদটাকে আমরা a দ্বারা প্রকাশ করি, a সমান সমান দেখো কত, 13 প্লাস n-1, n এর মান আমরা বের করব, d এর মান তুমি পাচ্ছ হচ্ছে 7।
তাহলে এইখানে দেখো কত আসে 111 সমান সমান 13 প্লাস 7n মাইনাস হচ্ছে 7। তাহলে হচ্ছে 111 সমান সমান 13 থেকে যদি আমরা দেখো আমরা তাহলে এখানে আসে হচ্ছে 6 প্লাস 7n, তাহলে 6টাকে এইদিকে নিয়ে আসো, তাহলে হচ্ছে 111 বিয়োগ 6, এটা করলে আসে হচ্ছে তোমার 105 সমান সমান হচ্ছে 7n। তাহলে এইখান থেকে তুমি যদি n এর মান বের করো, n আসবে হচ্ছে 105 ডিভাইডেড বাই 7, তাহলে এখানে কাটাকাটি করো 105 ভাগ 7, তাহলে আসে হচ্ছে 15। তাহলে তুমি খেয়াল করো, তোমাকে এখানে জিজ্ঞেস করা হচ্ছে পদ সংখ্যা নির্ণয় করো। তাহলে আমরা দেখলাম যে শেষ পদটার জন্য n এর মান আসলো কত বলো তো 15। তাহলে এখানে আমাদের পদ সংখ্যা কয়টি? 15টি। তাহলে লেখো যে সুতরাং পদ সংখ্যা সমান সমান হচ্ছে 15। তাহলে এখানে কয়টা পদ আছে? 15টা পদ আছে। তো এই পদ সংখ্যা বের করাটা ভাই আবার বলতেছি খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা আগামী ক্লাসে যে সৃজনশীল এবং ম্যাথগুলা করাবো ওইখানের জন্য পদ সংখ্যা বের করাটা খুব ইম্পর্টেন্ট। তা আসলে 2 নাম্বার যে প্রশ্নটা আছে তোমাদের বইয়ে, তো 2 নাম্বার প্রশ্নটা খেয়াল করবে, ফুল প্রশ্নটা লিখি নাই, তোমরা একটু বইটা নাও পাশে। বলা হচ্ছে 2 নাম্বার প্রশ্নটাতে এটা একটা সসীম ধারা, একটি গুণোত্তর ধারা, এর 19তম পদ হচ্ছে 19তম পদ হচ্ছে 59। এগুলোর মধ্যে কোনটা সত্য কোনটা মিথ্যা তোমাকে এটা জিজ্ঞেস করা হচ্ছে। তো খেয়াল করো, আমরা যদি 2 নাম্বার ম্যাথটাতে আসি, 2 তুমি খেয়াল করো আমাদের যে ধারাটা তোমাকে দেওয়া আছে তাহলে হচ্ছে 5 8 11 প্লাস 14 প্লাস ডট 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 প্লাস হচ্ছে 62। তো তুমি একটু খেয়াল করো তো, এখানে আমার পদ সংখ্যা নির্দিষ্ট, তাই না? কারণ কি আমাদের যদি এভাবে থাকতো যে এখানে তোমার ডট ডট দিয়ে দিছে, এই কথার মানে হচ্ছে এটার পদ সংখ্যা নির্দিষ্ট না, এটা অসীম পর্যন্ত চলবে। কিন্তু আমাদের এখানে কি করলো প্লাস 62, অর্থাৎ এটা এই পর্যন্ত এসে শেষ হয়ে গেছে, তার মানে এটার পদ সংখ্যা নির্দিষ্ট। যেমন আমরা একটু আগে 1 নাম্বার যে ম্যাথটা, এটাও দেখো সেম একই রকমেরই ধারা। এখানে আমরা লাস্ট পদটা ছিল 111, আমরা পদ সংখ্যা বের করছি, এখানে মাত্র 15টা পদ আছে, অর্থাৎ তুমি গুনতে পারতেছো। তার মানে পদ সংখ্যা যেহেতু নির্দিষ্ট, এটা হচ্ছে একটা কি ধারা বলতো? একটা সসীম ধারা। তাহলে 1 নাম্বারটার জন্য এখানে লিখে রাখো 1 সত্য। কারণ কি? 1 সত্য কারণ পদ সংখ্যা নির্দিষ্ট। যেহেতু এখানে পদ সংখ্যাটা নির্দিষ্ট, তাহলে আমরা এখানে বলতে পারি যে এটা হচ্ছে একটা কি ধারা? সসীম ধারা। তারপর 2 নম্বর বলা হচ্ছে এটি একটা গুণোত্তর ধারা। তো আমরা একটু খেয়াল করি এটা একটা গুণোত্তর ধারা হয় কিনা। বলতো এইখান থেকে এখানের পার্থক্যটা কত দেখো তো। 5 থেকে 8 পার্থক্য হচ্ছে 3, 8 থেকে 5 পার্থক্য হচ্ছে 3, 11 থেকে 14 পার্থক্য হচ্ছে 3। তা আমরা দেখতে পাচ্ছি যে এখানে সাধারণ অন্তরটা হচ্ছে 3। তাহলে পার্থক্য যেহেতু সবসময় সমান, তার মানে এটা কি বলতো? একটা সমান্তর ধারা। তার মানে 2 নাম্বার মিথ্যা। তাহলে হচ্ছে 2 এটা মিথ্যা। তাহলে খেয়াল করে এটা মিথ্যা, কারণ কি? কারণ ইহা সমান্তর ধারা, সমান্তর ধারা, যার কারণে এটা হচ্ছে মিথ্যা। তো এবার আসো আমরা 3 নাম্বার অপশনটা যদি দেখি। 3 নাম্বারে বলা হচ্ছে এখানে তোমার 19তম পদ 59। তার মানে তোমাকে 19তম পদটা এখন বের করতে হবে। বলতো 19তম পদ, এই কথা থেকে আমরা কি বুঝতে পারি? n ইকুয়াল কত বলতো? 19। তাহলে হচ্ছে 19তম পদ অর্থাৎ n সমান সমান হচ্ছে 19। তাহলে খেয়াল করো তো, আমরা এখন এই ধারাটাতে থেকে আমরা a এর মান বের করো। তাহলে খেয়াল করো প্রথম পদ a সমান সমান হচ্ছে 5, সাধারণ অন্তর d সমান সমান তোমার দেখো আমরা জানি যে কোনো পদ বিয়োগ হচ্ছে তার পূর্ববর্তী পদ সমান সমান হচ্ছে 3। তাহলে তুমি খেয়াল করো, আমরা এই ম্যাথটাও তোমার হচ্ছে ইম্পর্টেন্ট একটা ম্যাথ, ওই কারণে ভাই এমসিকিউ যদিও তারপরেও ভাই বিস্তারিত করা দিচ্ছি। তোমরা যখন এমসিকিউ তে আসবে পরীক্ষা নিজেরাই পারবা, এত কিছু লেখার দরকার নাই। এটাকে লিখে দিবা a, তারপরে এখান থেকে গ্যাপ কত d লিখে যা সূত্রে মান বসাই দিলে অ্যান্সার চলে আসবে। তো ভাই একটু বিস্তারিত করাচ্ছি কারণ আমাদের আগামী ক্লাসে এই ম্যাথগুলো লাগবে। তো এবার আসো 19তম পদ আমরা যদি বের করি, খেয়াল করতো nতম পদ বের করার সূত্র হচ্ছে এটা a + n - 1 * d। তাহলে 19তম পদ বের করার সূত্র কি? সেম এটাই,
n এর জায়গায় আমরা জাস্ট কি বসায় দিব 19 বসায় দিব। তাহলে খেয়াল করো যে সুতরাং 19তম পদ সমান সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু হচ্ছে d। তাহলে খেয়াল করো তো a এর মান কত 5 প্লাস n এর মান দেখো আমাদের কত 19 নাম্বার পদের জন্য n এর মান হচ্ছে 19 মাইনাস 1 ইন্টু d, d এর মান হচ্ছে 3। তাহলে হচ্ছে 5 যোগ 19 এর থেকে 1 গেলে 18 ইন্টু হচ্ছে 3। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেট করি খেয়াল করো 18 গুণ 3 যোগ হচ্ছে 5, তাহলে এটা আসে হচ্ছে 59। তার মানে আমাদের এটাও সত্য। তাহলে 1 এবং হচ্ছে তোমার 3 এই দুটো হচ্ছে সত্য। তাহলে এই প্রসেসটাও মাথায় রাখবা যে যে কোনো পদ যদি বের করতে বলা হয়, যেমন তোমাকে বলা হলো দশম পদ বের করো, তাহলে n সমান সমান কত 10। আর আমরা জানি যে কোনো পদ বের করার সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাহলে দশম পদের জন্য আমরা এখানে n এর মান তুমি কত বসাবা 10 বসায় দিবা। তারপর আসো আমাদের পরে আরেকটা ধারা আছে, দেখো ধারাটার জন্য তোমাকে বলা হচ্ছে 3 নাম্বার এবং 4 নাম্বার এই দুইটা কোশ্চেনের মান বের করতে। তো খেয়াল করো 3 নাম্বার যে প্রশ্নটা আছে দেখা বলা হচ্ছে 15তম পদ কোনটি। তাহলে তুমি ভাই এটা নিজেরা করবে, এটা পারবা। বলো তো ধারাটার 15তম পদ জিজ্ঞেস করছে, তাহলে n সমান সমান 15। তাহলে তোমরা মাত্র দেখো আমরা 19তম পদ বের করছি যেভাবে, তাহলে এইভাবে যে কোনো পদই তুমি বের করতে পারবা। এবং এটা এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, যে কোনো একটা পদ বের করতে বলবে তোমাকে, তাহলে এটা পারবা। বলা হচ্ছে ধারাটির প্রথম 20 পদের সমষ্টি বের করো। তো আসো আমরা এই সমষ্টিটা কিভাবে বের করবো ভাই এই জিনিসটা একটু করে দিই। দেখো আমরা সমষ্টিটা যদি বের করি, ধারাটার 20 নাম্বার পদের সমষ্টি 4। তো এটাও ভাই একটু বিস্তারিত করায় দিই, তাহলে হচ্ছে তোমার পরবর্তীতে কাজে লাগবে। প্রদত্ত ধারা দেখো আমাদের দেওয়া আছে হচ্ছে 7, 13, 19, 25 প্লাস ডট ডট ডট। তা আসো আমরা এতক্ষণ যতগুলা ম্যাথ করাইছি আমরা হচ্ছে 1 নাম্বার সূত্রটার ম্যাথ করাইছি। তা আসো আমরা এখানে খেয়াল করো কি বের করতে বলছে সমষ্টি। তাহলে আসো আমাদের সমষ্টির সূত্র হচ্ছে 2 নাম্বার সূত্রটা, ভাইয়া 3 নাম্বার বলছি কি ওটা আমরা পরের দিন বোঝাবো। দেখো ধারার হচ্ছে প্রথম n সংখ্যক পদের সমষ্টি, দেখো ধারার প্রথম 20 পদের সমষ্টি। তাহলে কোশ্চেনটা একটু বুঝো, ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টির সূত্র হচ্ছে এইটা। তাহলে ধারার 20 প্রথম 20 পদের সমষ্টি, তাহলে এখানে n এর মান কত বলো তো ভাইয়া 20। তাহলে আমরা এখানে যদি আসি যে এখানে n সমান সমান হচ্ছে 20। তারপরে খেয়াল করো প্রথম পদ a সমান সমান হচ্ছে 7, সাধারণ অন্তর অন্তর d সমান সমান আমরা জানি যে কোনো পদ, তাহলে হচ্ছে 13 বিয়োগ তার পূর্ববর্তী পদ, তাহলে 7, তাহলে এখানে আসবে হচ্ছে 6। তাহলে আমরা এই জিনিসগুলা পেলাম। তাহলে এবার আসো আমরা এবার সূত্র যে 2 নাম্বার সূত্রটা হবে কিভাবে বুঝলাম দেখো। তারপর একটু ভাই বলে দিই 3 নাম্বার দেখো বলা হচ্ছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যা। তা আমরা জানি স্বাভাবিক সংখ্যা কোনগুলো বলতে 1 2 3 4 5 6 7 এই রকম ধারা যদি হতো তার জন্য সূত্র হবে এটা। কিন্তু এখানে ধারাটা তো ওইরকম না, এখানে ধারা আছে 7 13 19, মাঝখানের সংখ্যাগুলো নাই। সো আমরা এটাকে স্বাভাবিক সংখ্যা সেটের ধারা বলতে পারি না। তো এটা হচ্ছে যে কোনো ধারা। তাহলে যে কোনো ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে এইটা সূত্র। আর আমাদের বলছে প্রথম 20টার, তার মানে আমাদের এই সূত্রটাই এখানে অ্যাপ্লাই হবে। তাহলে আমরা জানি প্রথম n সংখ্যক পদের সমষ্টি Sn দ্বারা এটাকে প্রকাশ করি। Sn সমান সমান দেখো কত আছে n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু হচ্ছে d। এটা হচ্ছে প্রথম n সংখ্যক পদের সমষ্টি। তাহলে সুতরাং প্রথম 20 পদের সমষ্টি খেয়াল করো তো প্রথম 20 পদের সমষ্টির জন্য n এর মান কত হবে, তাহলে n এর মান হবে 20। তাহলে আমরা এটাকে Sn না লিখে তখন আমরা এটাকে লিখব হচ্ছে S20, কারণ কি n এর মান হচ্ছে 20 সমান সমান আমরা মানগুলা বসায় দাও 20 ডিভাইডেড বাই 2 ইন্টু 2 ইন্টু a এর মান দেখো কত 7 প্লাস আমরা এটা মুছে দিই, আমাদের এটা আজকাল লাগবে না। তাহলে খেয়াল করো আমরা এখানে মানটা এবার বসাও
n মাইনাস 1 তাহলে 20 মাইনাস 1 ইন্টু ডি, ডি এর মান আছে কত 6। তাহলে আমরা এখানে মান বসাই দিলাম। তাহলে 2/20 এটা করলে আসবে হচ্ছে 10, 7 দুগুণে 14 প্লাস 20 এর থেকে 1 গেলে 19 গুণ হচ্ছে 6। তাহলে আলটিমেটলি টোটালটাকে যদি আমরা ক্যালকুলেট করো, দেখো আমাদের মান আসে কত 19 গুণন 6 যোগ 14 গুণন 10, এটাকে করলে আসে 1280। তো এই অঙ্কগুলা দেখো আমাদের এমসিকিউতে ভাই বারবার বলতেছে খুব বেশি পরিমাণে আসে। এমসিকিউতে আসলে তো এত বড় করে লেখার দরকারই নাই, তুমি ডাইরেক্ট সূত্রটা লিখবা, লিখে এখান থেকে দেখে দেখে মানগুলা বসায় দিবা। যেহেতু আমরা শিখতেছি মাত্র, ওই কারণে ভাই একটু বিস্তারিত করাচ্ছি। তো এইখান থেকে খেয়াল করো আমরা কি কি জিনিস বের করা তোমাকে শিখতে হবে। একটা জিনিস শিখতে হবে তোমার পদ সংখ্যা বের করা, অর্থাৎ একটা ধারায় কয়টা পদ আছে এটা খুব ভালো করে শিখবা। তারপর 2 নাম্বার জিনিসটা হচ্ছে যে একটা পদের সমষ্টি বের করা, এই জিনিসটা। তো আমাদের আজকে লাস্ট ম্যাথ, এটা হচ্ছে 5 নাম্বার। আসলে আমরা 5 নাম্বার ম্যাথটা দিয়ে শেষ করব আজকে। তো খেয়াল করো আমাদের 5 নাম্বার যে ম্যাথটা আছে, এখানে একটা ধারা দেওয়া আছে 5, প্রদত্ত ধারা তোমার 2 মাইনাস 5 মাইনাস 12 মাইনাস 16 মাইনাস ডট ডট ডট। তো তোমাকে এরকম একটা ধারা দিয়ে দিছে। তো এই ধারাটার জন্য তোমাকে বলা হচ্ছে ধারাটি সাধারণ অন্তর ও 12তম পদ নির্ণয় করো। তো দেখো বারবার এই ম্যাথগুলো আসতেছে যে এততম পদ নির্ণয় করো, দশম পদ, পঞ্চম পদ, 19তম পদ। সো এই জিনিসটা ভালোভাবে মাথায় নিবা। এখন আসো আমরা এই ম্যাথগুলোর এই মাইনাস দিয়ে দিলে তোমাকে একটা জিনিস বুঝতে হবে ভালো করে। তোমরা আজকে খাতার প্রথম পেজে যদি যাও দেখবা ভাইয়া ওইখানে লিখে দিছি যে অনুক্রমকে যখন আমরা প্লাস চিহ্ন দিয়ে যুক্ত করি তখন তাকে আমরা কি বলি বলতো, ধারা বলি। তাহলে এই জিনিসটা দেখো ভাইয়া ওইখানে লাল কলম দিয়ে মার্কিং করে দিছিলাম যে প্লাস চিহ্ন দিয়ে যুক্ত থাকতে হয়। তাহলে দেখো এখানে কিন্তু মাইনাস চিহ্ন দিয়ে যুক্ত আছে। তাহলে এই ধারাটাকে আমরা একটু চেঞ্জ করে নিব। তাহলে এটা হবে 2 প্লাস মাইনাস 5। খেয়াল করো তো প্লাসে মাইনাস আগের লাইনটাই হয়ে যায়। তারপর হচ্ছে প্লাস মাইনাস 12 প্লাস মাইনাস 16 প্লাস, বা এখানে যা আছে দরকার নাই মাইনাসটাই রেখে দাও যেহেতু সংখ্যা দেওয়া নাই, ডট ডট ডট। তাহলে আমরা এই যে দেখো প্লাস দিয়ে আমরা সংখ্যাগুলোকে যুক্ত করে দিলাম। তাহলে বলো তো এই ধারায় যে পদগুলো আছে তারা কে কে বলো তো? 2, মাইনাস 5, মাইনাস 12, মাইনাস 16, মাইনাস 20 এরকম পদগুলো এখানে যুক্ত আছে। তাহলে আমরা যদি এখন সাধারণ অন্তর বের করি, তাহলে সাধারণ অন্তর ডি সমান সমান আমরা জানি যে কোনো পদ, তাহলে এখানে আমাদের নিলাম হচ্ছে -5 মাইনাস তার পূর্ববর্তী পদ তাহলে হচ্ছে 2, তাহলে এখানে আসবে কত -7। তাহলে আমাদের সাধারণ অন্তরটা হচ্ছে -7। তুমি অন্য যে কোনো একটা দিয়েও চেক করে নিতে পারো, যেমন আমরা যদি এই দুইটা দিয়েও চেক করো, খেয়াল করো। তাহলে আমরা নিলাম এই পদটা হচ্ছে -12 বিয়োগ তার পূর্ববর্তী পদ, তাহলে এটা আসে দেখো -5, এখানে করলে -12 প্লাস 5, এখানেও দেখো -7ই আসবে। তো আমরা একটা দিয়ে দেখাইলেই হবে। এরপরে বলা হচ্ছে 12তম পদ নির্ণয় করো। তাহলে এই ধারাটার 12তম পদটা নির্ণয় করতে বলা হচ্ছে। তাহলে এই 12তম পদটা যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে n এর মান তোমার কত বলো তো? 12। তোমাকে এটা বলে দিছে। তাহলে হচ্ছে প্রথম পদ a সমান সমান হচ্ছে 2। তাহলে আমরা জানি n তম পদ সমান সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু হচ্ছে d। তাহলে সুতরাং 12তম পদ সমান সমান, তাহলে n তম পদের সূত্র এটা, তাহলে 12তম পদের সূত্র n এর জায়গায় তুমি জাস্ট 12 বসায় দাও। এর মান দেখো কত আসে 2 প্লাস 12 বিয়োগ 1, d এর মান দেখো আসছে হচ্ছে আমাদের -7। তাহলে হচ্ছে 2 প্লাস 12 থেকে 1 গেলে থাকবে হচ্ছে 11 ইন্টু -7, তাহলে হচ্ছে 2 মাইনাস 77 সমান সমান হচ্ছে -75। তাহলে সুতরাং 12তম পদ সমান সমান -75। তাহলে খেয়াল করো আজকে ক্লাসটা আমরা এই পর্যন্তই শেষ করব। তো যে ম্যাথগুলো করাইছি এখানের মধ্যে ভাইয়া তোমাদেরকে আরেকবার বলে দিই, ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে একটা পদে কয়টা পদ আছে এটা বের করা,
তারপর হচ্ছে পদের সমষ্টিটা বের করা, আর মাঝে মাঝে এই যে এখানে উদাহরণ 2-এ যেটা করেছি যে কোনো একটা পদে এই সংখ্যাটা আছে ওই পদের নাম্বারটা বের করো। তো এই ম্যাথগুলো তোমরা সুন্দর করে ফ্রেশ করে নিবা। আর আগামীকাল শুক্রবার 7:30টায় তোমাদের হচ্ছে আমরা জুম কনফারেন্সের মাধ্যমে যুক্ত হব। ভাইয়া 7:30টায় তোমাদেরকে গ্রুপে একটা লিংক দিয়ে দিব, তো ওইটাতে তোমরা যুক্ত হবা। ওইখানে তোমাদের হায়ার ম্যাথ এবং বায়োলজি যে ক্লাসটা হয়েছে আগামী গত দিন, এর উপরে হচ্ছে তোমার ভাইয়া SW দিব, বা কোনো সমস্যা যদি তোমাদের থাকে তোমরা ওইটা ভাইয়াকে বলতে পারো।